কঠোর বিধিনিষেধের আগেই রাজধানীমুখী ট্রেন, বাস ও ফেরিঘাটে জনস্রোত। এখনো ঢাকা ছাড়ছেন অনেকেই। গরু কাটছিলাম কালকা, কাটার পরে আজকে চলে যাচ্ছি। ওই সময় রাস্তাঘাটে ভিড় ছিল, ওই কারণে যাইতে পারি না। ঈদের ওই জন্য পরে যাইতেছি। ঈদের আগে কখনো ছুটি পাই না, যেহেতু ঈদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে থাকে। এখন যাইতেছি, আমার সামনের লকডাউন, কি খাবো কি করব, টেনশন। ঢাকাতে আসলে অনেক প্রবলেম, কিন্তু তারপর আসতে হলো, কারণ চাকরি তো করে খেতেই হয়। কালকে থেকে আবার পুনরায় কাজে যোগ দিতে হবে। এ পর্যন্ত যতগুলো হচ্ছে সর্বাত্মক কঠোর আপনার বিধিনিষেধ না হয়ে যাচ্ছে। অসচেতনতায় নিয়ন্ত্রণহীন করোনায় প্রাণহানি ও সংক্রমণ থামছে না। রাজধানীর বাইরে আজও মৃত্যু 139। এতগুলো আজকে যখন দিচ্ছে দম শেষ হয়ে গেছে। অক্সিজেন ছাড়া থাকতে পারতো না, আইসিইউতে নেওয়ার আগে তো মারা গেল। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিন্ডিকেটের কারসাজিতে কোরবানির পশুর চামড়ার দরপতনে বিপাকে ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রার চেয়ে কম সংগ্রহ। লবণের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণ নিয়ে শঙ্কা। পথে পথে বর্জ্যের স্তূপ। 24 ঘন্টায় অপসারণের কথা থাকলেও পুরোপুরি হয়নি এখনো। নগরবাসীর দুর্ভোগ, শতভাগ সফলতার দাবি ঢাকার 2 সিটিরই। 2 মাসের বেশি নিষেধাজ্ঞার পর 23 জুলাই থেকে সাগরে মাছ ধরতে প্রস্তুত জেলেরা। করোনাকালীন আর্থিক সংকট কাটিয়ে ওঠার আশা। ঘোষণা অনুযায়ী কাল ভোর থেকে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এজন্য ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী বোঝাই করে ফিরছে প্রতিটি ট্রেন। তবে সড়ক পথে ফেরার চেয়ে গ্রামে যাওয়ার সংখ্যাই বেশি। বরাবরের মতোই স্বাস্থ্যবিধি ছাড়াই অতিরিক্ত ভাড়া নিয়ে পাশাপাশি আসনে বসিয়ে যাত্রা করছে বাস। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গুজবে কান্না দিয়ে কঠোর বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভোর 6টা থেকে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এরই মধ্যে বিধিনিষেধ শিথিল হয়েছে এমন গুজবও ছড়িয়েছে, কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন এবারের বিধিনিষেধ হবে আরো কঠোর। বন্ধ থাকবে সব শিল্প প্রতিষ্ঠান। যেহেতু আদালত এবং আপনার গার্মেন্টস ফ্যাক্টরি ও রপ্তানি সবগুলো বন্ধ থাকবে, এ পর্যন্ত যতগুলো হচ্ছে সর্বাত্মক কঠোর আপনার বিধিনিষেধ না হয়ে যাচ্ছে। গতবারের চাইতেও অনেক কঠোর হবে। এটি বাস্তবায়ন করার জন্য মাঠে পুলিশের পাশাপাশি ডিজিপি এবং সেনা সদস্য থাকবে। যারা গিয়েছে তারা কিন্তু আপনার জানে যে যেহেতু আপনার বন্ধ থাকছে, তারা সময় নিয়ে গেছে এবং তারা যেন 5 তারিখের পরেই আসে। তাই প্রিয়জনদের সাথে স্বল্প সময়ের ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার তাড়া মানুষের। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া যাত্রী নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফেরে ট্রেন। আসতে হলো, কারণ চাকরি তো করে খেতেই হয়। অনেক কষ্ট হলেও আসতে, আবার লকডাউনের ভয়ে আগে চলে আসতে হলো। কাল থেকে তো লকডাউন, আর উপায় নাই একটা দিন। ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকলেও শিডিউল বিপর্যয় না হয় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ঈদের আগের দিনের চাইতে ঈদের পরের দিন চাপ বেশি হচ্ছে। আশা রাখতেছি আমরা সারা দিনই আমরা টাইমলি ট্রেন চালাতে পারবো, শিডিউল বিপর্যয় ঘটবে না। তবে সড়ক পথে ঢাকায় ফেরার চেয়ে রাজধানী ছাড়ার যাত্রী বেশি। বাস টার্মিনালগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। কালকা বাদ লকডাউন, পরে তার যাইতে পারবো না, এই জন্যই যাওয়া। ওই সময় রাস্তাঘাটে ভিড় ছিল, ওই কারণে যাইতে পারি না। ঈদের ওই জন্য পরে যাইতেছি। 2টা সিট পেলে একজন যাওয়ার কথা, বাট আমি এখন দেখতেছি যে প্রত্যেকটা সিটে একজন করে যাচ্ছে। 4 সিটে 2 জনের বসানোর কথা ছিল, বাট 2 সিটে 2 জন করে বসাই দিচ্ছে। বাট আর ভাড়া নিচ্ছে 4 সিটে 2800 টাকা ভাড়া, এই ডবল করে বসাচ্ছে। কিন্তু নিয়ম হচ্ছে সিঙ্গেল বসাবে লোক। এখন যাইতেছি, আমার সামনের লকডাউন, কি খাবো কি করব। বাস কাউন্টারগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বাসের ভেতরেও জীবাণুনাশক ছিটাতে দেখা যায়নি। প্রায় সবকটি বাসই অতিরিক্ত ভাড়া নিয়ে পাশাপাশি সিটে যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীতে ঢুকতে ও বের হতে জনস্রোত দেখা গেছে পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুট সহ মহাসড়কগুলোতেও। যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ফের কঠোর বিধিনিষেধের ঘোষণায় রাজধানীতে ফেরার এই হুড়োহুড়ি। কোরবানি ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করার আগেই ফিরতে হচ্ছে রাজধানীতে, অনেকে আবার ফিরছেন বাড়ি। বৃহস্পতিবার ভোর থেকেই শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ঢাকাগামীদের উপচে পড়া ভিড়। ফেরি কিংবা লঞ্চে জায়গা না থাকলেও গাদাগাদি করে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের দীর্ঘ লাইন আরও দীর্ঘ হচ্ছে। নেই কোনো স্বাস্থ্যবিধি। চাকরি নাই, এখন আমরা এইভাবে করলে কি আমাদের ফ্যামিলি নিয়ে চলা সম্ভব? এর জন্য আমরা দেশে চলে যাইতেছি। লকডাউন, কাজকর্ম নাই, ঈদের বাড়ি যেতে নেই, এই জন্য যাইতেছে বাড়িতে। একেবারে আবার দেশে চলে যাব তো মাল জিনিস নিয়ে, তার জন্য ভাবছি ঈদের পর দিন গেলে একটু জ্যাম কম হবে। এ অবস্থায় ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। কাঁঠালবাড়ি ঘাট থেকে আসছে এবং শিমুলিয়া ঘাট থেকে একইভাবে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে চালিয়ে যাচ্ছে যাতে ওভার যাত্রী না নিতে পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে। পাটুরিয়া দৌলদিয়া নৌরুট দিয়েও ফেরিতে যানবাহন পার করে কুলিয়ে ওঠা যাচ্ছে না। লঞ্চ ও ফেরিতে মানুষের উপচে পড়া ভিড়, কেউ ঘরে আবার কেউ বা ফিরছেন কর্মস্থলে। যুক্তির কোনো শেষ নেই তাদের। ছুটির সমস্যা এবং লকডাউনের জন্য ঠিক মতন করতে পারলাম না। ঈদ ভালো কাটেছে, কিন্তু এখন ফিরে যাচ্ছে অফিসে। লকডাউন, লোকজন বার হওয়া যাবে না, এই কারণে কাজের জন্য ঢাকা যাচ্ছে। এছাড়া মহাসড়কগুলোতেও মানুষের চাপ কিছুটা বেড়েছে। সকালের দিকে ফাঁকা থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়তে থাকে গাড়ির সংখ্যা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহি। প্রথমে যাচ্ছি সালেহির কাছে। সালেহি, সাদিয়া, গত কয়েকদিন থেকে আসলে আগামীকালকে থেকে যে লকডাউন বা কঠোর বিধিনিষেধ শুরু হবে সেটি নিয়ে কিন্তু গুজব ছিল এবং বিভিন্ন ধরনের প্রচারণা চলেছে। সুতরাং মানুষ এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে এই কঠোর বিধিনিষেধ আরোপের তারিখ আসলে বাড়তেও পারে, কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী যদি জানিয়ে দিয়েছেন লকডাউন কঠোর বিধিনিষেধ আগামীকাল থেকে আসলে কার্যকর হচ্ছে। সুতরাং এই খবরে মানুষ কিন্তু যারা যাননি বাড়িতে, ঢাকা যারা ছাড়েননি, তারা কিন্তু এখন ঘর ছেড়ে এসেছেন কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এবং তারা বিভিন্ন ট্রেনের টিকিট কেটে গন্তব্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। সকাল থেকে আমরা দেখেছি অনেকগুলো ট্রেন সকালবেলায় যে ট্রেনগুলো দূর প্রান্ত থেকে যাত্রা করেছে তারা কিন্তু ঢাকায় এসে পৌঁছেছে এবং প্রতিটি ট্রেনই সকাল থেকে আমরা দেখেছি যে উপচে পড়া যাত্রীর ভিড় ছিল। অর্থাৎ যে ট্রেনগুলো যাওয়ার সময় এক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করেছে সেই ট্রেনগুলোতে এখন কিন্তু সেই বিধিনিষেধটা সঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছে না, কারণ একদিনই যেহেতু আজকেই তাদের ফেরার ডেট এবং আজকেই তাদেরকে ফিরতে হবে, আগামীকাল থেকে আবার কর্মচাঞ্চল্য দিন তাদের শুরু হবে। সুতরাং তারা সকাল থেকে আমরা দেখছি যে ব্যাপক পরিমাণে মানুষ উপচে পড়া ভিড় যাত্রী বোঝাই করে ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে একে একে আসছে। ঠিক যত মানুষ ঢাকায় প্রবেশ করছে ঠিক তত পরিমাণ মানুষই আসলে বলা যায় ঢাকা কিন্তু আসলে ছাড়ছেন। যে মানুষগুলো ঢাকা ছেড়ে এখন যাচ্ছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি আসলে জানাচ্ছেন যে তখন সড়ক পথে প্রচুর পরিমাণে জ্যাম ছিল, সড়ক পথে যাত্রাটা অনেকটা নির্বিঘ্ন ছিল না এবং ট্রেনের এক আসন ফাঁকা রেখে সিট বিক্রি হওয়ায় ট্রেনেও কোনো আসন ছিল না, ব্যাপক ঝক্কি ছিল তাদের যেতে, যে কারণে তারা এখন যাচ্ছেন। এমন সংখ্যা যেমন আছেন তার চাইতেও বেশি সংখ্যা কিন্তু হচ্ছে এমন যে যারা লকডাউনের সময় আসলে ঢাকায় তাদের আর কোনো কাজ থাকবে না, তারা হচ্ছে লকডাউনের সময় কঠোর বিধিনিষেধ চলায় এবার যেহেতু সকল প্রকার শিল্প কারখানা সব বন্ধ থাকছে, সুতরাং এই যারা আছেন এই মানুষগুলো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী তারা আসলে বলছেন যে লকডাউনের পুরো সময়টা জুড়ে তারা আসলে ঢাকায় অলস সময় পার করতে হবে এবং তারা এই বিধিনিষেধের সময়সীমা আরও বাড়তে পারে কিনা এরকম নানা সমীকরণ, নানা আশঙ্কার থেকে তারা আসলে ঢাকা এখন শেষ মুহূর্তে লকডাউনের আগে আগামীকাল ভোর 6টা থেকে যেহেতু কার্যকর হচ্ছে, সুতরাং তারা এখন ঘর থেকে বেরিয়ে এসে ঢাকা ছাড়ার চেষ্টা করছেন। এই যখন থেকে আজকে যখন এটা প্রতিষ্ঠিত হয়েছে যে আগামীকাল থেকে এই কঠোর বিধিনিষেধ আরোপিত হচ্ছে, এই খবরের পর আসলে মানুষ ঘর ছেড়ে বেরিয়েছে। বহু সংখ্যক মানুষ ঢাকায় প্রবেশ করার চেয়ে এখন ঢাকা ছাড়ার মানুষই কিন্তু এখন বেশি কমলাপুর রেল স্টেশনে। আমার কাছে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা জানবো মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের খবর, সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। আপনি যেমন বলছিলেন এখানে কিন্তু এই রাজধানী ঢাকায় প্রবেশ করছে হাজার হাজার মানুষ, আবার রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ। এখানে এই পদ্মা পাড়ি দিতে এসে শিমুলিয়া ঘাটে নানা রকম বিড়ম্বনায় পড়ছে এবং মানুষের দুই দিকের চাপে কিন্তু একটা টালমাটাল অবস্থায় রয়েছে ঘাট কর্তৃপক্ষ এবং এখানে যে
যে 19টি ফেরি রয়েছে তার মধ্যে যে 14টি চলাচল করতে পারছে সেগুলো দিয়ে কিন্তু পুরিয়ে উঠতে পারছে না, এবং অনেক যানবাহন কিন্তু দীর্ঘ লাইন বেড়ে যাচ্ছে, এবং যাত্রীরা লঞ্চে যে ছোট ছোট লঞ্চ সেখানে অতিরিক্ত যাত্রী হয়ে পারাপারের চেষ্টা করছেন, তারপরেও কিন্তু লঞ্চগুলো হিমশিম খাচ্ছে। সে কারণে কিন্তু অনেকে আবার ফেরিতে এসে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রচণ্ড রোদ, এই শ্রাবণে রোদের মধ্যে কিন্তু লোকজন অনেক কষ্ট করছেন, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, তারপরেও কিন্তু প্রতিযোগিতা করে একরকম হুমড়ি খেয়ে পড়ছেন লঞ্চের মধ্যে, এবং কে কার আগে উঠবে এই নিয়ে কিন্তু জীবনের ঝুঁকি সত্ত্বেও তারা চেষ্টা করছেন। এবং রাজধানী ছাড়ার ব্যাপারে যারা আছেন তারা অনেকে বলছেন যে ঈদের যে প্রচণ্ড ভিড় ছিল সেই ভিড় কাটানোর জন্য তারা এখন যাচ্ছেন, আবার কেউ কোরবানির মাংসের জন্য অপেক্ষা করছিলেন, সেই কোরবানির মাংস নিয়ে কিন্তু তারা এখন বাড়ি ফেরার চেষ্টা করছেন। আবার অনেকে যারা গ্রামেগঞ্জে গিয়েছিলেন জরুরি কাজে তারা কিন্তু রাজধানীতে ফিরছেন কর্মস্থলে, কারণ কঠোর লকডাউন শুরু হচ্ছে কাল থেকে। এর আগেই তারা গন্তব্যে পৌঁছানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই পদ্মা পাড়ি দেওয়ার যে ব্যবস্থাপনা সেটি কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ, এবং এখানে সকাল থেকে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা দায়িত্বে ছিলেন তাদের কিন্তু তেমন তৎপরতা ছিল না, পরে তাদের টনক নড়ে। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ। ঈদের ছুটি শেষে গন্তব্যে ফিরছেন মানুষ, সেই খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, এবং তার আগে কমলাপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। সচেতনতার অভাবে নিয়ন্ত্রণহীন করোনার মৃত্যুর মিছিলে লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। 24 ঘন্টায় রাজধানীর বাইরেই বিভিন্ন জেলায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 139 জন। সর্বোচ্চ রাজশাহীতে 22 জনের প্রাণহানি হয়েছে। প্রকট হচ্ছে হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ ও অক্সিজেন সংকট। স্বাস্থ্যবিধি না মানায় ভয়াবহ হচ্ছে গ্রামাঞ্চলের অবস্থাও। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একের পর এক করোনা উপসর্গ নিয়ে একটু অক্সিজেন পাবার আশায় হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। রোগীর ছটফটানি, স্বজনদের আর্তনাদ আর অ্যাম্বুলেন্সের সাইরেনে ভীতিকর পরিস্থিতি এখন হাসপাতালগুলোতে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত ও উপসর্গে 22 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 37.5%। রোগীদের চিকিৎসায় 5 দফায় শয্যা সংখ্যা বাড়িয়েও হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। একটা রোগী যদি ভিতর থেকে বের হয় আর 2টা রোগী ঢুকতেছে, চাপ আছে অনেক। আইসিইউ চাইলে পাওয়া যাচ্ছে না, আর রোগীর প্রেশার চাপ খুবই অনেক বেশি, আর আপনার সিট পাওয়া সম্ভব না যে অবস্থা। ফরিদপুরে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 19 জনের, আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 14 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 9 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের 22টি আইসিইউ বেডের প্রতিটিতেই রোগী রয়েছে। করোনা ইউনিটে মুমূর্ষু রোগীর চাপ বেশি থাকায় আইসিইউতে বেড নিয়ে চলছে হাহাকার। এখানে আইসিইউতে মৃত্যু বরণ করার জন্য বাইরে রোগীরা ওয়েট করে, যে একজন রোগী মারা গেলে তার সিরিয়াস পেশেন্টটা ভর্তি হতে পারবে। খুলনায় 24 ঘন্টায় জেলার 4টি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 10 জন মারা গেছেন। এর মধ্যে খুলনা জেলারই 7 জন। রোগীর সংখ্যাও বেশি, আর যেখানে অক্সিজেন আপনার ওই যে পাইপলাইনে ছিল সেটা ছিল 3 তলার 4 তলায়, আর যে দোতলায় কোনো অক্সিজেনের সরবরাহ ছিল না। সিলিন্ডার সংকট, আর যে টানেল করা যে অক্সিজেন আছে সেখানে তো পর্যাপ্ত রোগী সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। রোগীরা আসলে সিলিন্ডারের জন্য এসে সারা রাত্র এখানে দাঁড়িয়ে থাকে। ভোরবেলা সকালবেলা একটা গাড়ি আসলে যে পরিমাণে সিলিন্ডারের দরকার সেই তুলনায় আসে হয়তো বা অর্ধেক। অক্সিজেন সংকটে রোগীদের হাহাকার চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মারা গেছেন 10 জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজের RC-PCR ল্যাবে 24 ঘন্টায় 188 নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ 99টি। শনাক্তের হার 45.97%। কুমিল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 9 জন। শনাক্তের হার 45%। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় 10, চুয়াডাঙ্গায় 8, দিনাজপুরে 7, ঠাকুরগাঁয়ে 6, ঝিনাইদহ ও সিলেটে 4 জন করে, আর সাতক্ষীরা ও যশোরেও 3 জন করে মারা গেছেন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। করোনা পরিস্থিতির খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব,
সাদিয়া, ঈদের আগের দিন থেকে ঈদের দিন এবং আজকে সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেই জায়গাটা দেখে মনে হচ্ছিল শুনশান একটা অবস্থা, নীরব একটা অবস্থা, কিন্তু এখন ঠিক বেলা বাড়বার সাথে সাথে যেন লোকারণ্য একটি অবস্থা এবং প্রত্যেকটি জায়গা থেকে আসলে রোগী আসছে। আমরা চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা থেকে পর্যন্ত আসলে রোগী আসতে দেখছি এবং যারা রোগী এসেছেন, আপনাকে রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের গত 24 ঘন্টার যদি একটি হিসেব আপনাকে বলি, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে গেল 24 ঘন্টায় হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে 31 জন করোনা এবং উপসর্গ নিয়ে। এবং আমরা আজকে সকাল থেকে প্রায় দুপুর 12টার পর থেকে এখন পর্যন্ত যেটি লক্ষ্য করেছি, জরুরি বিভাগ বলছে 27 জন নতুন রোগী ভর্তি হচ্ছে যারা করোনা এবং উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 513 শয্যা নির্ধারিত রয়েছে করোনার জন্য, সেখানে কিন্তু প্রায় 434 জন রোগী ভর্তি হয়েছে। যারা হাসপাতালে এখানে রোগীদেরকে নিয়ে এসেছেন, রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ভেতরে তারা যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন, তবে আইসিইউর সংকট রয়েছে। কেননা আপনি জানেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 30টি আইসিইউর মধ্যে শুধুমাত্র করোনার জন্যই নির্ধারিত হয়েছে কিন্তু 22টি, এবং এটির জন্য প্রত্যেক দিনে কিন্তু 40 থেকে 50টি সিরিয়াল দিতে হচ্ছে, তারপরেও সেখানে কিন্তু সেই আইসিইউটা তারা পাচ্ছেন না এবং এই ধরনের একটি সংকট রয়েছে। পাশাপাশি যারা রোগীর স্বজন তারা যেটি দাবি করেছেন, ঈদের কারণে ভেতরে যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সংকট আছে, তাদের স্বল্পতা আছে এবং সে কারণে তারা নানা কারণে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। তবে এক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন, তারা তাদের সাধ্যমতো এখানে চিকিৎসক দিয়েছেন এবং এর পাশাপাশি যেটি আমরা সাদিয়া আপনাকে বলতে পারি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই যে শয্যা সংকট বাড়ানোর পরেও যে রোগীর চাপ, সেইটি সামাল দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসক যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তারা বলছেন যে লকডাউনটি চলবে আবারও, সেটি পূর্ণভাবে মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে গুরুত্ব দিচ্ছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। এদিকে বিশেষজ্ঞদের শঙ্কা, ঈদ পরবর্তী অবস্থা আরও নাজুক হতে পারে। চোখ রাঙানি পরিস্থিতিকে উদ্বেগজনক মানলেও কর্তৃপক্ষ বলছে অবস্থা সামাল দিতে প্রস্তুতি চলছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। শয্যা, কিন্তু জমের সঙ্গে লড়তে লড়তে ততক্ষণে জীবনের ওপারে কেরানীগঞ্জের 40 ঊর্ধ্ব এই নারী। অন্যদের মতো তাকে নিয়েও একাধিক হাসপাতালে ঘোরার তিক্ত অভিজ্ঞতা স্বজনদের, কিন্তু কোনো চেষ্টাতেই আর হয়নি শেষ রক্ষা। পরিবার স্বজনদের তাই এখন কান্না আহাজারি সঙ্গী। আমার রুগীটা নেওয়ার পারত, এতগুলো আজকে যখন দিচ্ছে দম শেষ হয়ে গেছে। বুঝি নাই যে এইভাবে মৃত্যু যে এইভাবে হয়ে যায়, মনে করছে সে এমনি ই করতে আছে, খুলে ফেলায় মনে করছে। আর চাবি ধরি চাপ দেয় যে না, যদি খুলে দেয় তাহলে তো মরে যাবো। খালি খুলে কয় 1 মিনিট একটু দেওয়া দাও, খুলে করলো। হাসপাতালে যারা আসছেন তাদের প্রায় সবারই পেরোতে হচ্ছে একাধিক হাসপাতালে ছোটার অসহায় অধ্যায়। আবার এসেও মিলছে না কাঙ্ক্ষিত শয্যা। আমার যেটা দরকার 15 লিটারের উপরে সাপোর্ট, সেটা অন্য হসপিটালে পেলে আমি সেখানে নিয়ে যাব। এখানে আমি 15 লিটারের উপরে সাপোর্ট পাবো না, আইসিইউ পাবো না, তাহলে এখানে আমার রেখে কোনো লাভ নেই। এখানে নিয়ে আসছি আইসিইউর জন্য, কিন্তু এখানে আইসিইউ আপাতত খালি নাই, কিন্তু বিকল্প হিসেবে তারা আমার রোগীকে ফ্লোতে রাখতেছে। ভিতরে গেলাম, বললো যে আইসিইউ সিট খালি নাই, শুধু অক্সিজেন দিয়ে রাখা যাবে, তাও যতটা দরকার সেটা পারবে না। পরিস্থিতি এখন সব সূচকেই অবনতির দিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে প্রতি 1 লাখ মানুষের বিপরীতে দেশে 22 জেলায় মারা গেছেন 1 জন বা তার বেশি, আর 27 জেলায় প্রতি লাখেই এক সপ্তাহে আক্রান্ত শনাক্ত 40 জন বা তার বেশি। এই অবস্থায় ঈদ পরবর্তী পরিস্থিতি আরো নাজুক হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এই 1 সপ্তাহে যে সংক্রমণটা হয়েছে, এটার ইফেক্ট আমরা দেখতে পাবো আগামী 2 সপ্তাহের মধ্যে। তাহলে ওই 2 সপ্তাহে একটা ভয়াবহ পরিস্থিতি হবে বলে আমি মনে করি। মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা, গুরুতর রোগীর সংখ্যা সবগুলোই ভয়ঙ্করভাবে বেড়ে যায়। 540টা বেড আমি নতুনভাবে আবার সেন্ট্রাল অক্সিজেনের আওতা নিয়ে আসছি। আমাদের যে হসপিটালটা আছে সেখানে আমরা সিরিয়াস পেশেন্ট যাতে অনেক বেশি হ্যান্ডেল করতে পারে, আমি সেই প্রস্তুতিটাই রাখছি। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের লাগাম টানতে প্রতিরোধমূলক সব ব্যবস্থা একযোগে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
অন্য প্রসঙ্গ, সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে রাজধানীতে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানোতে সঠিক সময়ে লবণ দিতে না পারায় চামড়া নষ্টের আশঙ্কা ব্যবসায়ীদের। রাজধানী ও আশপাশের এলাকা থেকে আজও চামড়া এসেছে পোস্তার আড়তগুলোতে। দ্বিতীয় দিনের কুরবানির পশুর চামড়া আনা হচ্ছে। মৌসুমী ব্যবসায়ীরা ভালো দাম না পাওয়ার কথা বললেও আড়তদারদের দাবি সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন। এদিকে বুধবার রাত থেকে হঠাৎ করেই একটি চক্র লবণের দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। গাড়ি আসছে রাত 10টা, কিন্তু এখানে পৌঁছেছে ফজরের সময়, জ্যাম ছিল। ঈদের পর দিন এই লবণ প্রায় 1100, 1200, মানে 1300 এরকম দামে বিক্রে, তাও লবণ খুঁজে পায় না মানুষ, এত ক্রাইসিস। সন্ধ্যার পর প্রচুর আমদানি হয়েছে, তখন লবণ একটা ক্রাইসিস হয়েছে, তখন লবণ ব্যবসায়ীরা কিছু দাম বাড়ায় লবণ তারা বিক্রি করেছে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি চামড়া ও লবণের দাম মনিটরিং করা হচ্ছে। কারসাজির যারা চেষ্টা করেন তারা ওত পেতে থাকেন, কিন্তু একটু সুযোগ বোঝার চেষ্টা করেন এবং আমরা তাদেরকে আবারও বলবো আপনারা ভাউচারটা রাখেন, আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আইন অনুযায়ী পরবর্তীতে আমরা ব্যবস্থা নিতে পারি। এদিকে সাভারের চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে চলছে চামড়া সংরক্ষণ, লবণজাত ও ওয়েট ব্লু করার কাজ। যদি সকালের মধ্যে আসে এগুলা মোটামুটি নিরাপদ থাকে, কিন্তু যদি একটু বেশি বেলা হয়ে যায়, দুপুর হয়ে যায়, তাহলে এগুলো আর নিরাপদ থাকে না, এগুলো নষ্ট হয়ে যায়। হঠাৎ করেই চামড়া শিল্পনগরী পরিদর্শনে এসে শিল্প সচিব জানান, পরিবেশ বান্ধব প্রক্রিয়াজাতকরণ নিশ্চিতে শিল্পনগরীর দুর্বলতা কাটাতে পুরোদমে কাজ চলছে। এখানে যে ক্রোমিয়াম রিকভারি ইউনিট প্লাস সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং গ্রাউন্ড, এগুলো আমরা প্রিপেয়ার করে রেখেছি যাতে করে আমার সলিড ওয়েস্টগুলো ডাম্পিং করতে কোনো সমস্যা না হয়। আর এর পরবর্তী পর্যায়ে যে আমাদের সেকেন্ড ফেজ তৈরি হবে, সেখানে মূলত আমরা সলিড ওয়েস্ট। এবার বর্জ্য ব্যবস্থাপনার খবর। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পথে পথে বর্জ্যের স্তূপ। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও তা এখনও পুরোপুরি হয়নি। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। ঈদের দ্বিতীয় দিনেও কুরবানির পশুর হাটের বর্জ্য ছড়িয়েছে সড়কে। একদিকে আবাসিক এলাকা, অন্যদিকে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, সব মিলিয়ে 2 কিলোমিটার এলাকায় বৃহস্পতিবারের চিত্র ছিল এমনই। তবে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি মেয়র সংবাদ সম্মেলনে জানান, হাটের ইজারাদারদের অসহযোগিতার কারণেই পশুর হাটের বর্জ্য অপসারণে সমস্যা হচ্ছে। আগামীতে এ ব্যাপারে আরো কঠোর হবে সিটি কর্পোরেশন। যেসব ইজারাদার শর্ত ভঙ্গ করবে তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে। হাটের ইজারাদার থেকে আমাদের নির্ধারিত সহযোগিতা আমরা পাইনি এবং বরং আমরা অসহযোগিতা পাচ্ছি, এবং এ ব্যাপারে ভবিষ্যতে আমরা আরও কঠোর হব। আজকের মধ্যেই সম্পূর্ণরূপে ঢাকা শহরের থেকে এই সকল বর্জ্য, হাটের বর্জ্য, কোরবানির বর্জ্য, সকল কিছু ইনশাআল্লাহ আমরা অপসারণ করতে সক্ষম হব। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঈদের প্রথম দিনের কুরবানির বর্জ্য গতকাল রাত 12টার মধ্যেই শেষ জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে 2 সিটি কর্পোরেশন বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে কুরবানির বর্জ্য। ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার, পানি। পরিষ্কার পরিচ্ছন্ন তাড়াতাড়ি হলে আপনার বিশ্রী গন্ধগুলো সব দুর্গন্ধগুলো সব সরে যাবে তাড়াতাড়ি। দুপুরের আগে পরিষ্কার হয়ে যায় সবসময়, না গরু 8 বসে তো সবসময় দেখি, কিন্তু এইবারে পরিষ্কার করে না এখন আর কি। বিভিন্ন ওয়ার্ডে হয়তো বা ময়লা নেই স্যার। ঈদের দ্বিতীয় দিনেও অনেক এলাকায় পশু কুরবানি হয়েছে, ফলে কিছু কিছু এলাকায় এখনো পড়ে আছে কুরবানির বর্জ্য। শেষ মুহূর্তে বর্জ্য অপসারণে তৎপর ছিল সিটি কর্পোরেশন। অবস্থা এলাকার মানুষের দুর্ভোগ হয়েছে, এলাকার মানুষের গন্ধ পাইতেছে, এলাকার মানুষ মনে করেন অশান্তিতে ভুগতেছে। কালকে থেকে দেখতেছি এখানে এই যে বর্জ্যগুলো মেইন রোডের মধ্যে এখানে যারা ফেলে রাখছে, এটা এইভাবেই আছে। এখনো 50% ময়লা অপসারণ হয় নাই। শুধু ঢাকা দক্ষিণে কুরবানির ফলে প্রতিদিন অতিরিক্ত 8 টন বর্জ্য তৈরি হয়েছে। আগামীকাল থেকে পরিচ্ছন্নতা কর্মীরা ছুটিতে যাবে, তাই বৃহস্পতিবারের মধ্যে নগরবাসীকে সকল কুরবানি শেষ করার আহ্বান জানিয়েছেন মেয়র। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 1 লিটার পানিতে 15 মিলি স্যাভলন লিকুইড, ব্যাস ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। 2 মাসেরও বেশি সময় পর 65 দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। করোনাকালে আর্থিক সংকট কাটিয়ে পরিবারের সচ্ছলতা ফেরাতে নতুন উদ্যমে রূপালী ইলিশ শিকারের স্বপ্ন চোখে মুখে। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট।
গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরের কোনো স্থানেই যান্ত্রিক এমনকি ছোট্ট ডিঙি নৌকো দিয়েও মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। বন্ধ থাকার ৬৫ দিন পর শুক্রবার গভীর রাতে সমুদ্রে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্যবন্দরের কয়েক হাজার জেলে। ইতিমধ্যে জেলেরা সমুদ্রে যাবার জন্য জাল সেলাই, ট্রলার মেরামত, বরফ নেয়া, বাজারঘাট করা সহ সব প্রস্তুতি গ্রহণ করেছেন। সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা ধার দেনা করে সংসার চালিয়েছেন। দীর্ঘদিনের কর্মহীন সময় আর করোনা দুর্যোগের দুঃখ কষ্ট ভুলে রূপালী ইলিশ পাবার স্বপ্ন দেখছেন মৎস্যজীবীরা। জাল খাটতে আছি, আগামীকাল থেকে আবার সাগরে নামবো, ইনশাআল্লাহ অনেক মাছ পাবো। সাগরে প্রচুর মাছ হয়েছে, বড় বড় মাছ হয়েছে, তাই আমরা যেই 65 দিনে যে দেনাফেনা হয়েছি সেই দেনাফেনা দিয়ে কাইটটা ছিঁড়ে উঠতে পারবো আল্লাহ যদি আমাদেরকে মাছ দেয়। নিষেধাজ্ঞা সফল দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা মৎস্য বিভাগের। মাছের উৎপাদন যদি বৃদ্ধি যেহেতু পাচ্ছে, সেহেতু তারা 65 দিনে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা তাদের পোষায় যাবে এবং তাদের যে আর্থিক যে সমস্যা হয়েছিল সমস্যার সমাধান হবে। পটুয়াখালী জেলা মৎস্য অফিসের তথ্য মতে জেলায় প্রায় 1 লাখেরও বেশি জেলের মধ্যে সমুদ্রগামী জেলে প্রায় 48,500। অবরোধকালীন 2 ধাপে প্রতি জেলেকে 86 কেজি করে সরকারি সহযোগিতা দেওয়া হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। দুপুরের সময় আরো থাকছে। তামিম মুশফিককে ছাড়াই সিরিজের প্রথম টি-20তে বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। বিশ্ব আসরের প্রস্তুতি মূল লক্ষ্য টাইগারদের। ইউরোপের স্বপ্ন ছিল চোখে মুখে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রতারিত হয়ে ইতালি যাবার স্বপ্নটাকে মালিতে গিয়ে তারপর দুঃসহ 21 বছর কাটিয়ে এখন মালিরই প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী বাংলাদেশের সালাউদ্দিন। মালি থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। একসময়ের নিঃস্ব রিক্ত সালাউদ্দিন এখন বড় ব্যবসায়ী। কথা ছিল ইতালি যাবেন, সেই হিসেবে বাড়ি বিক্রি করে 7 লাখ টাকা তুলে দেন দালালের হাতে। গরিব বাবার সবটুকু সম্বল পুঁজি করা ইউরোপের স্বপ্নই থেকে যায় সালাউদ্দিনের। 21 বছর আগে যুবক সালাউদ্দিনকে ইউরোপের রঙিন স্বপ্ন দেখিয়ে দালালরা ফেলে যায় মালির বুকে। তারপর কি মুখে ঢাকায় ফিরবেন তিনি, আর ফিরবেনই বা কিভাবে? সেই থেকে ভিন্ন পরিবেশ, বন্ধুবান্ধবহীন মালির মতো অচেনা এক দেশে জীবন যুদ্ধে নামেন বাংলার সালাউদ্দিন। শুরু হয় অবর্ণনীয় কষ্টের জীবন। যেসব কাজে কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না, যেরকম সিমেন্ট মাথায় উঠানো, ট্রাকে বালু উঠানো, পাথর নামানো, বিভিন্ন কাজ আমি করে গেছি। আমি মসজিদে ছিলাম, আমার কোনো পরিচিত কেউ ছিল না। সামান্য কিছু অর্থ জোগাড় হলে মালি থেকে আবারও তিনি ইতালি যাওয়ার চেষ্টা করেন। এবারও দালালের সাহায্যে সাহারা মরু পাড়ি দিয়ে আলজেরিয়া পৌঁছেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ধরা পড়েন পুলিশের হাতে, তাও আবার আল কায়দা সন্দেহে। ধরে পড়ার পর আমাকে কঠিন মার দিল, আমাকে পঙ্গু করে ফেললো, আমাকে বললো আমি বেন লাদেনের গ্রুপ। তা আমি সব কিছু বলার পরও সে বিশ্বাস করে না। তা আমাকে ওইখান থেকে আমাকে গুলির অর্ডার করে দিল, আমাকে নিয়ে গেল নিখুঁত এক জায়গায়। অনেক কষ্টে মালিতে ফিরে এবার তার ইউরোপের স্বপ্নভঙ্গ হয়। মালিতেই শুরু করেন ব্যবসা। এর আগে বিয়ে করেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তার মেয়েকে। সেই থেকে সালাউদ্দিন এখন মালির একজন সফল ব্যবসায়ী। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, মালি। ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই টি-20 ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-20তে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে তারা। বিশ্ব টি-20 আসর সামনে রেখে প্রস্তুতিটাই মূল লক্ষ্য টাইগারদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। পেশাদার ক্রিকেটারদের জীবনে ঈদ আনন্দ এক মরীচিকার নাম। টিম হোটেল আর ট্যুরে ট্যুরে কেটে যায় তাদের সিংহভাগ সময়। আনন্দ বলতে সেখানে টিম মেম্বারদের সঙ্গে খুনসুটি আর আড্ডা। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের জন্য এবারের সময়টাও একই রকম। জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের একদিন পরই আবার তাদের নেমে পড়তে হচ্ছে টি-20 প্রস্তুতিতে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে এখনও নিজেদের অভিজ্ঞ দাবি করার অবস্থাতে নেই টাইগাররা। ধুন্দুমার ক্রিকেটের সঙ্গে তালমিলটা কখনোই জমে না লাল সবুজের ব্যাটারদের। বোলাররা কখনো কখনো ইকোনমিক হলেও সেখানে নেই ধারাবাহিকতা। প্রতিপক্ষ তাই জিম্বাবুয়ে হওয়ার পরও স্বস্তি নেই অতিথি শিবিরে।
ফরম্যাটের সঙ্গে বিরোধের পাশাপাশি সিরিজে এবার নতুন একটা সমস্যা মেটাতে হবে বাংলাদেশকে। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের পাশাপাশি মিডল অর্ডারের মূল স্তম্ভ মুশফিকের সার্ভিস পাবেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তারুণ্য নির্ভর এক দল নিয়েই তাই সামলাতে হবে আফ্রিকান প্রতিপক্ষকে। আমরা অবশ্যই তামিম এবং মুশফিককে মিস করব। তারা অবশ্যই আমাদের দলের জন্য অনবদ্য দুজন খেলোয়াড়। তারপরও আমি বলবো যে এটা অন্যদের জন্য এবং আমাদের সবার জন্য সুযোগ, প্রতিটা ম্যাচ বাংলাদেশের জন্য জেতার জন্য। সামনে টি-20 বিশ্ব আসর, তার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার যে কয়টা সুযোগ মিলবে ডোমিঙ্গো শিষ্যদের, তার মধ্যে অন্যতম এই সিরিজটা। এর পরের প্রতিপক্ষরা তুলনামূলক কঠিন জিম্বাবুয়ের তুলনায়। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সামনে পড়ার আগে তাই স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ এখানেই। এভরি ম্যাচ ইজ ইম্পর্টেন্ট। আপনি যেটা মেনশন করলেন, আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 16টা আমাদের ম্যাচ খেলার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আমাদের প্রেজেন্টে থাকাটা ইম্পর্টেন্ট। অবশ্যই বাকি সিরিজগুলো আমাদের নজর রাখতে হবে, বাট অ্যাট দ্য মোমেন্ট আমরা শুধু ফোকাস করছি কালকের ম্যাচটার উপর, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। এদিকে প্রথম ওয়ানডের ভরাডুবির পর টানা 2 ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিল জিম্বাবুয়ে, তবে শেষ পর্যন্ত স্নায়ুর খেলায় হেরে যায় তারা। এবার তাই নিজেদের ফিরে পাবার লড়াই টেলর চাকাভাদের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে বিসিবি। প্রায় 4 বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে টাইগারদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে অজিরা। 2 দলের মধ্যকার প্রথম টি-20 হবে আগামী 3 আগস্ট। সিরিজের পরবর্তী 4টি ম্যাচ হবে 4, 6, 7 ও 9 আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুরে। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফের কঠোর বিধিনিষেধের আগেই রাজধানীমুখী জনস্রোত। এখনও ঢাকা ছাড়ছেন অনেকেই। করোনায় প্রাণহানি ও সংক্রমণ থামছে না। রাজধানীর বাইরে আজও মৃত্যু 139। সিন্ডিকেটের কারসাজিতে কোরবানির পশুর চামড়ার দরপতনে বিপাকে ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রার চেয়ে কম সংগ্রহ। লবণের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণ নিয়ে শঙ্কা। এবং পথে পথে বর্জ্যের স্তূপ। 24 ঘন্টায় অপসারণের কথা থাকলেও পুরোপুরি হয়নি এখনো। নগরবাসীর দুর্ভোগ, শতভাগ সফলতার দাবি ঢাকার 2 সিটিরই। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।